আমি ক্যামেরায় একটু দাঁড়াবেন। সরাসরি দেখছেন রাজ্যসভার ভোটে মনোনয়ন দিচ্ছেন তিনজন বিজেপি প্রার্থী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিন প্রার্থী শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই, যারা ঠিক এক মাস আগে রাজ্যসভারই সাংসদ ছিলেন, তবে ছিলেন তৃণমূল সাংসদ। সেখান থেকে তারা ইস্তফা দিয়েছেন। গত সপ্তাহে তারা যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে এবং আজ তারা নতুন করে আবার রাজ্যসভার ভোটের জন্য মনোনয়ন জমা দিচ্ছেন। আমি খুব তাৎপর্যপূর্ণভাবে যে তিনটে সিট থেকে তারা রিজাইন করেছিলেন, যে তিনটে সিট তাদের জন্য খালি হয়ে গিয়েছিল, সেই তিনটে সিটেই ঠিক এক মাস পরে তারা আবার মনোনয়ন দিচ্ছেন। প্রথমত যে তাদের তিনজনের ক্ষেত্রে তো রাজ্যসভার ক্ষেত্রে আলাদা করে কোনো সংসদীয় এলাকা নির্ধারিত থাকে না। তাই ক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে বিধানসভার অভ্যন্তরে যে সংখ্যা থাকে সেই শক্তির ভিত্তিতে রাজ্যসভাতে যাওয়া হয়। এই রাজ্যসভার ক্ষেত্রে যে তিনজন ছিলেন, অর্থাৎ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই, তুমি জানো যে এক মাসের আগেই তারা ইস্তফা দেন এবং তাদের যে মেয়াদ, সেই মেয়াদ অনেকদিন ছিল, ফলে স্বাভাবিকভাবেই সেই জায়গাতে রাজ্যসভার পুনর্নির্বাচন ঘোষণা করা হয়। তো তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে তারা বিজেপিতে যোগদান করেন এবং বিজেপিতে যোগদানের পর এই তিনজনকে পুনরায় প্রার্থী করা হয়। এবং সুখেন্দু শেখর রায় এর আগেও একাধিকবার তিনি রাজ্যসভা সাংসদ হিসেবে কাজ করেছেন, যদিও তৃণমূল কংগ্রেসের হয়ে। সুস্মিতা দেব, তিনি কংগ্রেসের হয়ে লোকসভাতে তিনি সাংসদ ছিলেন, পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে তিনিও কাজ করেছেন। প্রকাশচিক বড়াই, তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে তৃণমূল কংগ্রেসই তাকে প্রথমবার পাঠিয়েছিল। তো তাদের তিনজনকেই পুনরায় আমরা দেখলাম যে বিজেপি শিবিরের তরফ থেকে মনোনয়ন দেওয়া হলো এবং সেই মনোনয়নের প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা আজকে তাদের যে নমিনেশন, সেই নমিনেশন তারা জমা দিয়েছেন। এবং তোমাকে আগেও বলেছি যে রাজনীতির যে সমীকরণ এই মুহূর্তে বিধানসভার অভ্যন্তরে, তাতে একেবারেই তিনজনের জয় নিশ্চিত এবং বিরোধীদের হাতে পর্যাপ্ত সংখ্যাও নেই। ফলে বিরোধী শিবিরের তরফ থেকে কোনোভাবে তাদের যে নমিনেশন বা তারা প্রার্থী হিসাবে কাউকে তারা সিদ্ধান্ত নিয়ে জমাও দেয়নি। ফলে আগামী পরশু দিনকে স্ক্রুটিনি হওয়ার কথা রয়েছে এবং তারপরই হচ্ছে তাদের যে বিজয়ীদের যে সার্টিফিকেটটা তুলে দেওয়া হবে। এর ফলে বিজেপি রাজ্যে তাদের যে রাজ্যসভার যে সাংসদের সংখ্যা 3 থেকে বৃদ্ধি হয়ে 6 হয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদের সংখ্যা সেটা কমে যাবে। আমি সঙ্গে থাকো, যেদিন এরা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন সেদিন কি বলেছিলেন একবার শুনুন। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। আমার খুব দুঃখ হয়েছে, কারণ আমরা ছোটবেলা থেকে দিদিকে সুতির শাড়ির হাওয়াই চপ্পলে দেখেছি। ইউ নো মাই ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমি এই ধরনের কারাপশন যে হতে পারে এটা আমি বেঙ্গলে এসে কাছের থেকে দেখেছি। ইট ইজ আনবিলিভেবল। আমার যে ব্যাকগ্রাউন্ড, আমরা রাজনীতিতে দেশ সেবার জন্য এসেছি। আজ যদি আমি রাজনীতি ছেড়েও দিই, I have no problem, I can put food on my table. But I'm sorry to say the kind of corruption at the grassroots level. আমি তো আসামে থাকি, আমি যখন তৃণমূলের প্রত্যেকটা ফ্যাকশনের কথা শুনি, প্রত্যেকটা ফ্যাকশনই বলে দিচ্ছে যে তৃণমূল ইজ কারাপ্ট। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি একবার আসামে এসে দেখবেন the kind of development BJP has done under the Prime Ministership of Narendra Modi ji. আপনাদের বলছি, give them 2 years before 29. আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের চেহারা ভারতীয় জনতা পার্টি বদলে দেবে, এটা কেউ অস্বীকার করতে পারবে না।
আরে বলবো কি, আমার তো সরাসরি আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, সংখ্যা তত্ত্বের দিক থেকে রাজ্যসভার 3টে সিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যদি জাতীয় রাজনীতিতে এই 3টে নামের কথা বলি, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াই, কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অবশ্যই সংখ্যা তত্ত্বের দিক থেকে গুরুত্বপূর্ণ, নামের দিক থেকে গুরুত্বপূর্ণ থাকার থেকে, তার কারণ দিক থেকে গুরুত্বপূর্ণ থাকার থেকেও তার কারণ হচ্ছে যে এই তিনজনের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া গিয়েছে যে এই তিনজনের মধ্যে সুখেন্দু শেখর রায় তিনি তার বর্ষিয়ান সাংসদ হিসাবে বহুদিন ধরে তিনি কাজ করেছেন এবং তার জাতীয় ক্ষেত্রে তার পরিচিতি অনেকটা বেশি, এবং সুস্মিতা দেবেরও যে পরিচয় সে পরিচয়ও দীর্ঘদিন ধরে রয়েছে। তিনি এর আগে একদিকে লোকসভার সাংসদ হিসাবে কাজ করেছেন, রাজ্যসভার সাংসদ হিসেবেও তিনি দীর্ঘ সময় ধরে তাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখতে পাওয়া গিয়েছে এবং উত্তর পূর্ব ভারতের রাজনীতির ক্ষেত্রেও তিনি অত্যন্ত পরিচিত হয়েছেন। আর তৃতীয় ক্ষেত্রে হচ্ছে প্রকাশজিৎ বড়াই। তবে পশ্চিমবঙ্গে যেহেতু উত্তরবঙ্গের ক্ষেত্রে জোর অবশ্যই দিতে চেয়েছে হচ্ছে বিজেপি শিবিরের তরফ থেকে, এবং তাদের মোটেও হচ্ছে সেদিকে যাওয়া, ফলে সেদিক থেকেও দেখতে গেলে হচ্ছে প্রকাশজিৎ বড়াইকে নিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ হচ্ছে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে এনডিএ শিবিরের ক্ষেত্রে যেহেতু সংখ্যা অত্যাধিক গুরুত্ব পাবে, প্রাধান্য পাবে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে 3জন সাংসদকে বিজেপি শিবিরের দিকে পাওয়াটা ভীষণ রকমভাবে তাৎপর্যপূর্ণ হচ্ছে। ধন্যবাদ। আবির আমার সঙ্গে ছিলেন এবং আবির আমাদের জানাচ্ছিলেন, বা সেই ছবি আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগেই মনোনয়ন জমা দিয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াই রাজ্যসভার সাংসদ হিসেবে, রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এবং হয়তো সময়ের অপেক্ষা, কারণ এই মুহূর্তে রাজ্যের বিরোধীদের যে অবস্থা তাতে ভোটাভুটি করে বা কোনোভাবেই তাদের 3জনের রাজ্যসভার সাংসদ হওয়া আটকানো হয়তো সম্ভব নয়। এবং সেদিক থেকে দেখতে গেলে, সংখ্যা তত্ত্বের দিক থেকে দেখতে গেলে এবার বিজেপির রাজ্যসভায় একটা ভালো জায়গা তৈরি হয়ে গেল। তাৎপর্যপূর্ণভাবে মাসখানেক আগেই এই 3জন রাজ্যসভার সাংসদই ছিলেন, তবে তারা 3জন ছিলেন তৃণমূলের সাংসদ। এবার তারা আবার রাজ্যসভার সাংসদ হচ্ছেন এবং হচ্ছেন বিজেপির সাংসদ।